নেহায় আবারও ক্ষোভ প্রকাশ জেলেনস্কির। শান্তি প্রতিষ্ঠার বৈঠকে থাকবে কিয়েভ, জানালেন পুতিন। এবার ব্রিক্সভুক্ত দেশ থেকে পণ্য আমদানির ওপর 150% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। কোনো ধরনের বাণিজ্য না করার বার্তা, প্রতিক্রিয়া জানায়নি জোটটি। এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় দেশে দেশে ভাষা শহীদদের স্মরণ। 21-এর প্রথম প্রহরেই স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা প্রবাসী বাংলাদেশিদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় কিয়েভকে না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় ইউক্রেন থাকবে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির পর কিয়েভকে রক্ষার জন্য ফ্রান্স ও ব্রিটেনের 30,000 সেনা ইউক্রেনে পাঠানো হবে বলে জানিয়েছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। চলতি মাসের শেষে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে সৌদি আরবের রিয়াদে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। শান্তি চুক্তির আলোচনায় কিয়েভকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিন বলেন, যুদ্ধ বন্ধের আলোচনা থেকে ইউক্রেন বাদ যাবে না। এদিকে জেলেনস্কির বিরুদ্ধেও পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 3 বছরেও কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় তার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। হতাহতের ঘটনা ঘটে। কাকুলি আখতার, সময় সংবাদ। এবার ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। যেখানেই প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের ওপর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের এক সভায় যোগ দেন ট্রাম্প। এ সময় ডলারে বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর 150% উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। ব্রিক্স ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। হয়তোবা চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা। যদিও ট্রাম্পের এ হুঁশিয়ারির পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য দেশগুলো। পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম। 2023 সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকেই সূত্রপাত ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের। শুধু ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প, টিপ্পনি কাটেন কানাডাকেও। বলেন, অটোমোবাইল, তেল, গ্যাস সহ পুরো দেশের 95% পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয়। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 21-এর প্রথম প্রহর থেকেই পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। শহীদদের স্মরণে স্থানীয় সময় রাত 12টা 1 মিনিটে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র সহ বহু প্রবাসী বাংলাদেশি। যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ কোরিয়ায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্থানীয় সময় শুক্রবার আনসান শহরের স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন কমিউনিটির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। মহান ভাষা শহীদদের আত্মত্যাগ ও আত্মজাগরণের গৌরবোজ্জ্বল ইতিহাসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শহীদ মিনারে আগত প্রবাসী বাংলাদেশিরা। অবৈধভাবে ইতালি সহ ইউরোপে প্রবেশ করতে লিবিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছে প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। এদিকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ইলেকট্রনিক্স ব্রেসলেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশিদের মধ্যে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
নিয়মনীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছে বাংলাদেশিরা। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। গত কয়েকদিনে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশের প্রায় 7 লাখ মানুষ জড়ো হয়েছে লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম আনসা ও জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যেই জড়ো হয়েছে এই বিপুল সংখ্যক মানুষ। ইতালিতে 1 বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় 1/4। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের হাতে ইলেকট্রনিক্স ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে। ইতালিতে বর্তমানে 1 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় 2000 বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে G20 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এ বৈঠকে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য বিরোধ এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মূল আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন, ঋণ সংকট এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব। বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 বৈঠকে মিলিত হয়েছেন। এবারের সম্মেলন আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় এটি দরিদ্র দেশগুলোর স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। আয়োজক দেশ উন্নত রাষ্ট্রগুলোর কাছে জলবায়ু পরিবর্তন ও ঋণ সংকট মোকাবিলায় সহযোগিতা চেয়েছে। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে পশ্চিমা ও রুশপন্থী দেশগুলোর মধ্যে মতপার্থক্যের আলোচনা করা হয়। ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক কূটনৈতিক অবস্থানের দ্রুত পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র নিয়ে নানা আলোচনা হলেও সম্মেলনে অনুপস্থিত ছিলেন দেশটির প্রতিনিধি। বিশেষজ্ঞদের ধারণা, যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে চীন বৈশ্বিক কূটনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ দেখছে। আফ্রিকা ও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি ইউরোপের সঙ্গেও অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর করার চেষ্টা করছে দেশটি। সম্মেলনের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য, ভূরাজনৈতিক দ্বন্দ্ব এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা। যদিও দেশগুলোর মধ্যে মতের বিভাজন রয়ে গেছে, তবুও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বৈঠক শেষ হয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত তুরস্কের জনজীবন। সাদা বরফে ঢেকে গেছে ইস্তাম্বুল, সুলতান গাজী সহ বেশ কিছু শহর। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তুষারে সাদা হয়ে গেছে পুরো অঞ্চল। গাছপালা থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট সবই যেন গ্রাস করেছে শুভ্র বরফ। ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় সময় বুধবার তীব্র তুষারঝড় হয় এমন চিত্র দেখা মিলল তুরস্কের ইস্তাম্বুলে। শহরটিতে আবহাওয়ার এমন নাজেহাল পরিস্থিতির জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জারি করা হয়েছে সতর্কতা। তুষারপাতের কারণে বিলম্বিত হয়েছে ইস্তাম্বুল বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট। দেয়া হয়েছে ভ্রমণ সীমিত করার পরামর্শ। ইস্তাম্বুলের পাশাপাশি সুলতান গাজী, কুচুক চেকমাজে এবং বাসাকশেহির এলাকায় দেখা দিয়েছে তুষারপাতের প্রকোপ। এছাড়াও বাগজিলার এসেনলার, কাকিতানে, বেইওলু এবং বেশিকতাশ সহ বেশ কিছু অঞ্চল ঢেকে গেছে সাদা তুষারে। এমন অবস্থায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আমার বাসা 500 মিটার দূরে, কিন্তু আমি উপরে যেতে পারছি না। আমার কাছে বরফের টায়ার নেই। যদি থাকতো তাহলে আজ এমন হতো না। এখন আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা আমাদের জীবন চালিয়ে নেওয়ার চেষ্টা করছি, কাজে যাওয়ার চেষ্টা করছি। আমরা গভর্নর থেকে মোটরসাইকেল কুরিয়ারদের উপর নিষেধাজ্ঞার আশা করেছিলাম, কিন্তু তিনি তা দেননি। সপ্তাহব্যাপী তুষারঝড় অব্যাহত থাকার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। অর্চিতা শয়াজিন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়ায় বাজেট কাটছাঁট ও অন্যান্য নীতির বিরুদ্ধে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে রেল স্টেশনের ছাদ ধসের ঘটনায় সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে সার্বিয়ার শিক্ষার্থীরা।
এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। রাস্তায় হেঁটে চলেছেন শত শত বিক্ষোভকারী, জ্বলছে আগুন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সহ বেশ কিছু অঞ্চলে ডার্ক ইন্দোনেশিয়া নামে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট প্রাবোয়া সুবিয়ান্তোর বাজেট কাটছাঁট ও অন্যান্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। এছাড়া সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তারা। তবে বাজেট পরিবর্তন শিক্ষার্থীদের কল্যাণে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি জানায় প্রাবোয়ার কার্যালয়। আমাদের প্রেসিডেন্টের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে নেমে এসে জনগণের কান্না দেখুন। আমরা তার সহায়তা ও মনোযোগ আশা করছি। ইন্দোনেশিয়া ভালো নেই, খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে, সামাজিক বৈষম্য বেড়েছে, শিক্ষার সুযোগ কমে যাচ্ছে। এটি আমাদের জন্য বিপজ্জনক সংকেত। এদিকে ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার হাজারো মানুষকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেদের রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। মাসের পর মাস রেল স্টেশনের ছাদ ধসের ঘটনায় সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকারি দুর্নীতির কারণেই খারাপ মানের সংস্কার কাজ করা হয়েছিল, যার কারণে ছাদ ধসের ঘটনায় প্রাণ হারান অনেকে। যতক্ষণ না শিক্ষার্থীদের দাবি পূরণ হয়, আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব, যেন আমরা একদিন ভালোভাবে জীবনযাপন করতে পারি। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্কুল ছেড়ে শত শত শিক্ষার্থী বেরিয়ে পড়ে রাস্তায়। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও গণনির্বাসন কার্যক্রমের প্রতিবাদ জানানোর পাশাপাশি এই নীতির পরিবর্তনের আহ্বান জানায় শিক্ষার্থীরা। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে দাবি আন্দোলনরতদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে 51-49 ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। ডেমোক্র্যাট সিনেটরদের সবাই তার বিপক্ষে ভোট দেন। প্যাটেলের বিরুদ্ধে ভোট দিয়েছে সিনেটের 2 মধ্যপন্থী রিপাবলিকান সদস্য। ট্রাম্পের অত্যন্ত অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত 44 বছর বয়সী ক্যাশ প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে মার্কিন প্রশাসনে যোগ দিয়েছিলেন তিনি। Group specifically addressed any violence against law enforcement on January 6th, and I do not finding a better way forward. আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নানিয়ায় আবারও ক্ষোভ প্রকাশ জেলেনস্কির। শান্তি প্রতিষ্ঠার বৈঠকে থাকবে কিয়েভ, জানালেন পুতিন। এবং হৃদয় নিংড়ানো ভালোবাসায় দেশে দেশে ভাষা শহীদদের স্মরণ। 21-এর প্রথম প্রহরে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা প্রবাসী বাংলাদেশিদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।